কিন্তু একই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মাঝে চলে আসে তখন কিন্তু ইন্ডিকেটিভ সেন্টেন্স হয় না। তখন কিন্তু মিনিংগুলো কিরকম হয়, হু এর অর্থ তখন চলে আসে যে, এবং হোয়ার এর অর্থ চলে আসে যেখানে, এবং হোয়েন এর অর্থ চলে আসবে কি যখন। যদি এগুলো সেন্টেন্সের মাঝে বসে, কোথায় বসে, মাঝে বসে। আমরা যেটা এক্সাম্পল দেখি, আমরা এক্সাম্পলটি দেখলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ নট আ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার। এই যে হোয়ার চলে এসেছে, এরপর আমরা কি করব। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি বিগত যে ক্লাসটি ছিল সেই ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। এই টপিকের আমরা 5টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আগামী ক্লাসে আরো 5 থেকে 6টা রুলস দেখিয়ে দিই। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে আসো, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকো। তো আমরা এখন ক্লাসটি শুরু করছি। তো আজকে আমরা যদি রুল নাম্বার 6 দেখি, রুল নাম্বার 6 এখানে আমরা লিখে নিয়েছি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের মানে কি? কন্ডিশনাল সেন্টেন্সের মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। কি শর্তযুক্ত বাক্য? এখন এই কন্ডিশনাল সেন্টেন্সেরও কিন্তু আলোচনাটা একটু বিস্তৃত, কিন্তু আমরা আজকে খুবই সংক্ষিপ্তভাবে কিন্তু ভালোভাবে শিখবো। তো এই সংক্ষিপ্ত আমরা যে শিখতে চাই যে কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি এটা আমাদেরকে জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সটি আসলে হচ্ছে যার একদিকে দেয়া থাকে শর্ত এবং আরেকদিকে দেয়া থাকে রেজাল্ট, ফলাফল। তো একদিকে কি থাকবে? শর্ত, এবং আরেকদিকে ফলাফল থাকবে। এই জন্য এটাকে বলা হয় শর্তযুক্ত বাক্য, অর্থাৎ শর্তের সাথে ফলাফল বিদ্যমান। অর্থাৎ এই সেন্টেন্সের পার্ট করা থাকবে দুইটা। আমি যদি বলি ইফ ইউ উইল কাম আই উইল গো। তো এখানে কি বলা হলো? ইফ ইউ উইল কাম আই উইল গো। ইফ ইউ উইল কাম আই উইল গো। এই যে ইফ দেয়া রয়েছে, ইফের সাথে যে পার্টটি থাকবে সেটা হবে শর্তযুক্ত। কি এটা থাকবে? শর্ত। ইফ ইউ উইল কাম, যদি তুমি আসো, আই উইল গো, এটা কি? এটা হচ্ছে রেজাল্ট, অর্থাৎ এটা হচ্ছে ফলাফল। আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখন কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে যদিও কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকারের হয়ে থাকে, 3 প্রকার আমরা সব জায়গায় শিখে থাকি। তো এই 3 প্রকার আমরা এখন 3টি রুলস এর মাধ্যমে শিখবো। তো আমরা বললাম কি কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট করে দিয়ে, কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট থাকে 2টি। তো এই 2টির মধ্যে যদি একটি হয় প্রেজেন্ট ইনডেফিনিট, যদি একটি হয় প্রেজেন্ট ইনডেফিনিট, মানে ইফ যুক্ত যে ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে বইয়ে কিন্তু এটা হিউজ হয়ে দেওয়া আছে, কিন্তু যেহেতু আমরা খুবই সংক্ষিপ্তভাবে শিখছি এই জন্য আমরা দেখব যে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় ইফ যুক্ত পার্টটি, তাহলে আমরা এই দিকে অপর যে একটি পার্ট থাকবে এই পার্ট আমরা উইল বসিয়ে দেবো। কি বসাবো? উইল বসিয়ে দিব। আবার যদি ইফ যুক্ত পার্টটি হয় পাস্ট ইনডেফিনিট, তাহলে আমরা অপর প্রান্তে উড বসিয়ে করবে। এবং সর্বশেষ যেটি, এটি যদি হয় পাস্ট পারফেক্ট, তাহলে আমরা এইদিকে উড হ্যাভ দিয়ে করব। আমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সের এত বিস্তৃত আলোচনা মাথায় নিতে হবে না, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে যে যদি ইফ যুক্ত পার্টটি যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে হবে উইল, ইফ যুক্ত পার্টটি যদি হয় পাস্ট ইনডেফিনিট তাহলে হবে উড, এবং ইফ যুক্ত পার্টটি যদি হয় পাস্ট পারফেক্ট তাহলে অপর দিক হবে উড হ্যাভ। আমরা যে বোর্ডে লক্ষ্য করি, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি 2টি এক্সাম্পল নিয়ে নিয়েছি। তো ফার্স্ট যে এক্সাম্পলটি রয়েছে এটি হচ্ছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, এরপর ড্যাশ। এটি এসেছিল কোথায়? এটি এসেছিল যশোর বোর্ড 2023-এর। যশোর বোর্ড তোমাদের আগের বাড়ি এসেছিল। তো ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, আমাদেরকে এখন এই ইফ যুক্ত যে পার্টটি রয়েছে এটা কোন টেন্সে আছে এটা প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এই ইফ যুক্ত পার্টটি কোন টেন্সে রয়েছে? ইফ যুক্ত পার্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাড রয়েছে, এবং হ্যাডটা এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। অর্থাৎ এটি কি? এটি এখানে V2। তোমরা হেড দেখে আবার ভাববে না যে পাস্ট পারফেক্ট, যেহেতু এখানে V2 অর্থাৎ আমরা এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে আমাদের রুলস পড়লাম, রুলস অনুযায়ী আমরা কি বসাবো? আমরা এই প্রান্তে কিন্তু আমাদেরকে উড বসিয়ে করতে হবে। কি? যদি V2 এদিকে হয় তাহলে এই দিকে আমাদেরকে উড বসিয়ে করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হলে আমাদেরকে উড বসাতে হবে। তো আমরা এখন উড বসিয়ে করব। তো আমাদেরকে আগে বাংলা মিনিংটা বুঝতে হবে। ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে আমি কি করতাম? তোমার ডানা থাকে তুমি কি করতা? অবশ্যই আকাশে উড়ে বেড়াতা। তো ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো আমি আকাশে উড়ে বেড়াতাম। সাবজেক্ট নিব, এরপর আমাদেরকে নিতে হবে উড।
আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে কি হলো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমাদের কিন্তু এই মডাল যে ভার্বটা রয়েছে উড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এগুলোর পরে কিন্তু ভার্বের V1 হয়, অলওয়েজ ভার্বের V1ই হবে, এটা একটু মনে রাখবা। এরপরে আমরা একটু জেনে নিয়েছি, সেটি হচ্ছে হ্যাড আই আর্নড এনাফ মানি, এরপর আমাদেরকে ড্যাশ দেওয়া রয়েছে, তো এটি এসেছিল ঢাকা বোর্ড 2023-এ। এখানে আমরা দেখবো এখানেও কিন্তু হ্যাড দেওয়া রয়েছে, আগেরটাতেও হ্যাড ছিল, আগেরটা ছিল পাস্ট ইনডেফিনিট, এখানে হ্যাড রয়েছে কিন্তু এই হ্যাডটা কিন্তু সাবজেক্টের আগে দেওয়া রয়েছে, সাবজেক্টের আগে। তো এই হ্যাডের পরে আবার আমরা দেখতে পাচ্ছি যে আর্ন, অর্থাৎ এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট নয়, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে আছে, কিন্তু সাবজেক্টের আগে এখানে হ্যাড দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই কন্ডিশনালে ইফ ছাড়াও কিন্তু হ্যাড দিয়েও কন্ডিশনাল সেন্টেন্স করা হয়। তো হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি তোমার পাস্ট পারফেক্টে চলে যাও তাহলে কি বসাতে হবে আমাদেরকে? পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট আমাদেরকে কি দিয়ে করতে হয়? আমাদেরকে অপর প্রান্তে উড হ্যাভ দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়? উড হ্যাভ দিয়ে করতে হয়। তাহলে আমাদেরকে এবার অবশ্যই উড হ্যাভ নিতে হবে। তো ইফ আই আর্নড এনাফ মানি আই উড হ্যাভ, কি করতাম? অবশ্যই গরিবদেরকে সাহায্য করতাম। তো আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। তাহলে কি হলো? হ্যাড আই আর্নড এনাফ মানি আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। তো কন্ডিশনাল সেন্টেন্স যদি আসে তাহলে আমরা এইভাবে এগুলো কমপ্লিটিং সেন্টেন্স ফিল আপ করবো। তো আমরা এখন দুইটি নোট দেখব। আমরা ইফ দিয়ে শিখলাম যে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ থাকে, আমরা সেই রুলস শিখলাম। এখন আমরা দেখবো আরেকটি রুলস, একটি নোট, সেটি হচ্ছে আনলেস। আনলেস এবং ইফ এর মিনিং কিন্তু একই। ইফ মানে যদি এবং আনলেস মানে হচ্ছে যদি না। আনলেস এর মানে কি? আনলেস এর মানে হচ্ছে যদি না, অর্থাৎ ইফ এবং আনলেস কিন্তু সেম অর্থই প্রকাশ করে। তো এই আনলেস যদি হয়, আনলেস এর অর্থ যদি না এবং ইফ এর অর্থ যদি। আমরা ইফ এর কিন্তু রুলস শিখে ফেলেছি, সেম ভাবে আনলেস এরও রুলসটা হবে। আমরা যে একটা এক্সাম্পল দেখি, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, হ্যাঁ, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি এরপরে ড্যাশ, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ড্যাশ। তো আমরা দেখতে পাচ্ছি যে ইউ রিড, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া রয়েছে। যদি না তুমি পড়ো তাহলে কি হবে? অবশ্যই ফেল করবে। তোমাদেরও পরীক্ষার সময় যদি না পড়ো তাহলে কি করবে? অবশ্যই তোমরা কিন্তু ফেল করবে। তাহলে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, ইউ যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে আমরা ভার্ব হিসেবে কি নিব? ভার্ব হিসেবে নিব উইল। তাহলে আমরা উইল নিয়ে নিলাম। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। আরেকটা হচ্ছে উইথ আ ভিউ টু। এটা দিয়ে তোমরা অনেক সেন্টেন্স দেখতে পারবে যে উইথ আ ভিউ টু, তোমরা টু দেখে যদি তারপরে V1 রেখে দাও তাহলে কিন্তু অবশ্যই ভুল হয়ে যাবে। এরপর যদি তোমরা যে কমপ্লিটিং সেন্টেন্স করতে যাও, উইথ আ ভিউ টুর সাথে অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম হয়। কি হয়? ভার্বের আইএনজি ফর্ম হয়। উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টুর সাথে অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম হবে। এই দুইটা নোট একটু তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা, অবশ্যই মুখস্থ করে ফেলবা। এরপরে আমরা রুল নাম্বার 7 শিখবো। রুল নাম্বার 7 আমরা আলোচনা করব কি নিয়ে? আমরা আলোচনা করব প্রোভার্বস নিয়ে। প্রোভার্বস, এটির সাথে তোমার সবাই পরিচিত। প্রোভার্ব, প্রোভার্ব মানে কি? প্রবাদ। তোমার প্রবাদ কিন্তু সবাই ইউজ করে এবং দেখে থাকো। এই প্রবাদ যেগুলো শুরু হয় আমরা দেখতে পারবো, ইট ইজ নোন টু অল, ইট ইজ সেড দ্যাট, দেয়ার ইজ আ প্রোভার্ব দ্যাট, আ প্রোভার্ব গোজ দ্যাট, দেয়ার গোজ আ প্রোভার্ব দ্যাট। এইরকম দ্বারা কিন্তু শুরু হয়, অথবা ডিরেক্টও দেয়া থাকে। তো ইট ইজ নোন টু অল, এটা সকলের জানা যায়, এটা সকলের জানা যায়। ইট ইজ সেড দ্যাট, অর্থাৎ বলা যায় যে। দেয়ার ইজ আ প্রোভার্ব দ্যাট, অর্থাৎ বলা যায় যে। আ প্রোভার্ব গোজ দ্যাট, একটি প্রভাব প্রচলিত আছে যে, বা দেয়ার গোজ আ প্রভাব দ্যাট, ওই প্রভাব প্রচলিত আছে এরকম বোঝায়। এরকম যদি থাকে তাহলে কিন্তু ওগুলো প্রভার্ব হয়। কি হয়? প্রভার্ব হয়। প্রভাবগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো প্রভাবগুলো যেগুলো তোমরা সচরাচর সব জেনেই থাকো, এগুলো আমরা সবসময় ইউজ করি। হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ
ওয়ে অথবা টাইম অ্যান্ড টাইড, ওয়েটস ফর নান। এখন এখানে টাইম অ্যান্ড টাইড এর পরে ওয়েট হয় নাকি, ওয়েটস হয়, এস হয় নাকি হয় না, এটা আমরা আরেকটা ক্লাসে দেখবো অবশ্যই। এবং আরেকটা হচ্ছে দ্য মোর ইউ রিড এবং দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এরকম কিন্তু প্রভাবগুলো থাকে, প্রভাবগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। প্রভাব দেখলেই তোমাদেরকে মুখস্থগুলো ফিল আপ করতে হবে, এগুলোতে কোনো চেঞ্জ হয় না, এগুলো একদম মুখস্থ করে ফেলবা। এরপরের যে রুলসটি, এটি কিন্তু তোমরা সবাই জানো, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড। এগুলোর মিনিং কিরকম হয়? এগুলোর মিনিং হয় হতে না হতে, হতে না হতে, অথবা যেতে না যেতেই। মিনিং গুলো হয় এরকম, হতে না হতে, যেতে না যেতেই। মানে একটি কাজ করার পূর্বে হতে না হতেই আবার আরেকটি কাজ হয়ে গেল, বা একটি ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটি ঘটনা ঘটে গেলে, এরকম মিনিং গুলো প্রকাশ হয়। তো আমরা এই দুইটা যদি থাকে, নো সুনার হ্যাড, সরি তিনটা, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড, যদি এই তিনটা থাকে তো আমাদেরকে রুলস গুলো একটু তিনটে স্ট্রাকচারে ফেলতে হয়। কিরকম তিনটে স্ট্রাকচার আমাদেরকে এদিকে একটু নোটিস করতে হবে। নো সুনার হ্যাড, যদি নো সুনার হ্যাড থাকে এর সাথে যে পার্টটি থাকবে সেটি অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। কি হবে? অবশ্যই পাস্ট পারফেক্ট, এর সাথে অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। এবং এই পাস্ট পারফেক্টের পরে আমাদের যদি নো সুনার হ্যাড থাকে তাহলে দেন, নো সুনার হ্যাড থাকলে কি দেন, স্কার্সলি হ্যাড থাকলে আসবে হোয়েন, এবং যদি হার্ডলি হ্যাড থাকে তাহলে হোয়েন অথবা বিফোর, যে কোনো একটি বসতে পারে। এবং এই দেন, হোয়েন, হোয়েন অথবা বিফোর, এগুলোর পরে যে আরেকটি পার্ট থাকবে সেই পার্টটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এর সাথে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং এই পাস্ট পারফেক্টের পরে দেন, হোয়েন অথবা হোয়েন, এবং এরপরে যে পার্টটি থাকবে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আমরা এক্সাম্পল দেখব। তো আমরা যে এক্সাম্পলটি লক্ষ্য করি, আমরা দেখতে পারবো দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, খুবই ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ অন দ্য রোড। এরপরে আমরা কি করব? আমাদেরকে বাংলা মিনিংটি প্রথমে ধরতে হবে যে বেগার কি ছিল? বেগার খুবই হাংরি ছিল, খুবই হাংরি অর্থাৎ খুবই ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ, কি পেলো? রুটির টুকরো, এক পিস রুটির টুকরো পেলো অন দ্য রোড, রোডের উপরে। এরপরে কি হলো? আমরা কিন্তু জানি যে নো সুনার হ্যাড একটা কি হয়? নো সুনার হ্যাড আসলে এর সাথে অপর প্রান্তে দেন বসে, কি বসে? দেন বসে, এবং দেনের পরে কি হয়? দেনের পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেনের পরে অবশ্যই কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে যেহেতু নো সুনার হ্যাড আছে, আমাদেরকে এখানে অবশ্যই দেন দিয়ে শুরু করতে হবে। দেন, এরপরে সাবজেক্ট আসবে। দেন হি কি শুরু করলো? খেতে শুরু করলো। পিসটা কি করবে? রুটির পিসটা অবশ্যই খেতে শুরু করবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট V2, খেতে শুরু করলো, স্টার্টেড। V2 জন্য পাস্ট ইনডিফিনিট অর্থাৎ স্টার্টেড, এবং এরপরে কিছু করলো? খেতে, তাহলে কি? ইটিং। তাহলে কি হলো এটা? দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ অন দ্য রোড দেন হি স্টার্টেড ইটিং। যেহেতু নো সুনার হ্যাড, এই নো সুনার হ্যাড এর কারণে আসবে দেন, এবং দেনের পরে অবশ্যই কি হয়? অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা যে নেক্সট রুলসটির দিকে একটু নোটিস করি, আমরা এখানে দেখতে পারবো এটি হচ্ছে টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব। টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব, অর্থাৎ এই টু এর পরে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে তাহলে আমাদেরকে টু প্লাস ভার্ব নিয়ে সেন্টেন্সটি ফিল আপ করতে হবে, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে। আমরা যে এক্সাম্পলটি নিয়েছি এটা কিন্তু তোমাদের ময়মনসিংহ বোর্ড 2023-এ এসেছিল, এবং এই রুলসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সবসময় এটি লাগবে। তো এই টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব, এটার মিনিংটা আসলে কিরকম আসে এটা তোমাদের অবশ্যই জানা উচিত, এবং আশা করি তোমরা সবাই জানো। তাও বলে দিচ্ছি যে এর মিনিংটা আসে এরকম, এর মিনিংটা আসে এরকম যে এতই যে, কিরকম আসে? এতই যে, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব, অর্থাৎ এতই যে মানে আমি এতই দুর্বল যে আমি হাঁটতে পারছি না, এরকম আর কি। তো ইট ওয়াজ, আমি যে এক্সাম্পলটা দিকে লক্ষ্য করি, ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার, আই ওয়াজ টু নার্ভাস। কি চলে আসছে? টু চলে আসছে, এরপরে কি? নার্ভাস চলে আসছে, অর্থাৎ টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব, এখানে কিন্তু রুলসে চলে এসেছে টু প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, টু নার্ভাস, এরপরে তোমরা কি দিয়ে ফিল আপ করবে? এরপরে তোমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে টু প্লাস ভার্ব দিয়ে। কি দিয়ে? টু প্লাস ভার্ব দিয়ে। তাহলে আমরা অবশ্যই টু নিয়ে নিব। এখন আমার যদি এটি ফার্স্ট লেকচার হয় তাহলে আমার কি হবে? অবশ্যই আমি নার্ভাস হব।
অবশ্যই আমি নার্ভাস হবো ক্লাসে এবং ক্লাসে নিতেই পারবো না, এরকম আর কি। তো ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার, আই ওয়াজ টু নার্ভাস টু টেক ক্লাস, অর্থাৎ ক্লাস নিতে আমি খুব নার্ভাস হয়ে গেছি এরকম বুঝাবে, এতই নার্ভাস যে আমি ক্লাস নিতেই পারলাম না এরকম আর কি বুঝাবে। তো টু টেক নার্ভাস, তাহলে যে টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসে এর সাথে কিন্তু আমরা টু প্লাস ভার্ব দিয়ে সেন্টেন্সটি ফিল আপ করবো। আমরা নেক্সট যে রুলসটি দেখবো এটি হচ্ছে হু, হোয়ার, হোয়েন দিয়ে। কি দিয়ে? হু, হোয়ার, হোয়েন দিয়ে। আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করে থাকি হু, হোয়ার, হোয়েন, এগুলো যখন ফার্স্টে চলে আসে সেগুলো কি হয়ে যায়? সেগুলো হয়ে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু একই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মাঝে চলে আসে তখন কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না, তখন এগুলো মিনিংগুলো কিরকম হয়? হু এর অর্থ তখন চলে আসে যে, এবং হোয়ার এর অর্থ চলে আসে যেখানে, এবং হোয়েন এর অর্থ চলে আসবে কি? যখন। যদি এগুলো সেন্টেন্সের মাঝে বসে, কোথায় বসে? মাঝে বসে। আমরা যেটা এক্সাম্পল দেখি, আমরা এক্সাম্পলটি দেখলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ নট আ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার। এই যে হোয়ার চলে এসেছে, এরপর আমরা কি করব? হোয়ার কি? ইংলিশটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে ইংরেজিতে লোকেরা কথা বলে না, অর্থাৎ হোয়ার। এরপর আমরা কি নিব? হোয়ার পিপল ডোন্ট স্পিক ইংলিশ। এটা কিন্তু স্পেসিফিক কোনো রুলস হয় না। কি হয় না? স্পেসিফিক কোনো রুলস হয় না, তোমাকে মিনিং বুঝে বুঝে এটা ফিল আপ করতে হবে। আমরা এরপরে আরো একটি এক্সাম্পল নিয়ে নিয়েছি। এই এক্সাম্পলটা কিন্তু তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023 এসেছিল, চট্টগ্রাম বোর্ড 2023 এসেছিল। এক্সাম্পলটি কি? আ ভিলেজ ডক্টর ইজ আ পারসন হু, আ ভিলেজ ডক্টর ইজ আ পারসন হু। এই হু এর পর আমরা কি দিয়ে পূরণ করব? এখানে একটু নোটিস করো, দেখো এই হু এর পরে কিন্তু কোনো সাবজেক্ট দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ এই হু এর আগে কিন্তু আমাদের সাবজেক্টে দেওয়া রয়েছে আ পারসন। তোমাদেরকে এখানে একটু জানতে হবে, যখন কোনো রিলেটিভ প্রোনাউন কোন ইন্টারোগেটিভ যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো যে কোনো সেন্টেন্সের মাঝে আসে সেগুলো কি হয়? সেগুলো হয় রিলেটিভ প্রোনাউন। এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। তো কোনো সেন্টেন্স যদি মাঝে আসে সেটা রিলেটিভ প্রোনাউন হয়। কি হয়? রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের আগে কি থাকে? যে সাবজেক্ট থাকে, মানে যে ওয়ার্ডটির পরিবর্তে এই হু বসলো সেটাকে বলা হয় কি? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট বানানে কিন্তু সবগুলোতে ই দিয়ে রয়েছে, সবগুলোতে কি দিয়ে রয়েছে? ই দিয়ে রয়েছে। বানানে কিন্তু কারেকশনে আসে, তোমরা একটু নোটিস করে রাখবা। তো আ ভিলেজ ডক্টর ইজ আ পারসন, যেহেতু এটা অ্যান্টিসিডেন্ট এবং এরপরে দেওয়া হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কিন্তু ভার্ব হবে। কি ভার্ব কোন অনুযায়ী হবে? অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, অর্থাৎ আ পারসন অনুযায়ী। তাহলে আ ভিলেজ ডক্টর ইজ আ পারসন, গ্রাম্য ডাক্তার কি? একজন মানুষ যিনি মানুষকে কি করে? ফ্রিতে ট্রিটমেন্ট দেয়। আমরা লিখতে পারি যে ফ্রিতে ট্রিটমেন্ট দেয়। তাহলে ট্রিটমেন্ট, চিকিৎসায়, এর ইংরেজি কি? ট্রিট। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা কি দিয়ে দেবো? এস দিয়ে দেবো। কি দিয়ে দেবো? এস। তাহলে আ ভিলেজ ডক্টর ইজ আ পারসন হু ট্রিটস দ্য পেশেন্টস। আমরা যদি বলি ফ্রিতে ট্রিটমেন্ট করে তাহলে আমরা কি দিব? ফর ফ্রি। তাহলে কি আসলো? আ ভিলেজ ডক্টর ইজ আ পারসন হু ট্রিটস দ্য পেশেন্টস ফর ফ্রি, মানে ভিলেজ ডাক্তার ফ্রিতে মানুষকে সেবা দিয়ে থাকে। তো এই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের আমাদের যে সাজানো ছিল 10টি রুলস, এই 10টি রুলসই হচ্ছে এগুলো। তোমরা যদি এগুলো পড়ে থাকো কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু তোমাদের অনেকাংশে ইজি হয়ে যাবে, এবং আমি আশা করি যে ইনশাল্লাহ তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। আর যাই হোক, কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার আগামী কোনো ক্লাসে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।